নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী, আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি লেখক সমরেশ মজুমদারের লেখা শেষ ঘন্টা বেজে গেল গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুনতে থাকুন, পাশে থাকুন। যিনি বলেছিলেন লাবণ্য না থাকলে সৌন্দর্য পূর্ণতা পায় না, তিনি একটু কম জানতেন। কুন্তী সুন্দরী এ কথা ওর কুকুর মদনও জানে। কুন্তী যে লাবণ্যবতী তা আয়নাগুলো স্বেচ্ছারে জানিয়ে দেয়। আর এরকম সুন্দরী লাবণ্যবতী এ শহরে অন্তত ৮,০২১ জন আছেন, অথবা থাকতে পারেন। তবে কিনা ওইসব রূপসীদের অধিকাংশই বোকা বোকা অথবা স্বার্থপর। আর সেই স্বার্থপরতার আড়াল করার কোনো কায়দাও তাদের জানা নেই। কুন্তী এই ভিড় থেকে অনেক দূরের। তার সৌন্দর্য আছে, লাবণ্য তো আছেই, সেই সঙ্গে জড়িয়ে আছে অহংকারের হালকা প্রলেপ। আর এটাই তাকে একদম আলাদা করে রেখেছে মিছিল থেকে। অহংকার মানে সব জানতাপানা নয়, নাক তোলা কিন্তু আকাশে রেখে দেওয়া নয়। ওর অহংকার একটা হালকা পারফিউমের মতো, শরীরে ছড়িয়ে থাকে, কিন্তু ঠিক কোনখানে তার উৎস সেটা টের পাওয়া যায় না। সেই রসজ্ঞের দুর্ভাগ্য যিনি কুন্তীকে দেখেননি। এখন কুন্তী ৪৫। ফিল্ম স্টাররা যে বয়সটায় পৌঁছালে আর আড়াল খোঁজার চেষ্টা করেন না, সেই বয়স। যে বয়সের মহিলাকে এককালে বৃদ্ধা বলা হতো, ২ দশক আগে প্রৌঢ়া বলে চিহ্নিত করা হতো, সেই বয়সে পৌঁছানো কুন্তীকে দেখে শ্বাস ভারী হয়। এই যা, চট করে যুবতী বলতে নিশ্চয়ই বাঁধবে, কিন্তু প্রৌঢ়া কিংবা বৃদ্ধা নয়। বাংলার এর কোনো সঠিক শব্দ না থাকার জন্য আফসোস হবে। কুন্তী নিজের ৫ ফুট ২ ইঞ্চি শরীরটাকে যত্নে রেখেছেন, একটুও ধুলো নয়। আগাছা জন্মাতে দেওয়ার সুযোগই নেই। সার এবং জলের সঙ্গে যত্ন সর্বত্র ছড়ানো। আর এই কারণেই সমবয়স্কাদের সঙ্গ কুন্তী এড়িয়ে যেতে চেষ্টা করেন। খামোখা কোনো নারীকে ঈর্ষান্বিত করে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। পৃথিবীতে যে যার মতো থাকুক। কুন্তী ভোর হওয়ার অনেক আগে, তখন তার এই ৮ তলার ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়ালে কলকাতাকে ভুতুড়ে দেখায়। সারা রাত জ্বলে থাকা আলোগুলো নিভে যাওয়ার জন্য ছটপটিয়ে মরে। সেই আলো না মরা ভোরেই কুন্তী হাঁটতে বের হন। শার্ট প্যান্ট জুতো পরে লিফট চালিয়ে নিচে নামতেই দারোয়ান সেলাম করে গেট খুলে দেয়। গুরুসদয় রোড ধরে বালিগঞ্জ সার্কুলার পরে চক্কর দিয়ে ফিরে আসাটা এখন অঙ্কের মতো হয়ে গেছে। প্রথম প্রথম সময় কমানোর চেষ্টা করতেন রোজ, এখন করেন না। ২-১ বার হঠাৎ উৎসাহী কোনো পুরুষ তাকে বিরক্ত করলেও বৃষ্টি না হলে এইভাবে হেঁটে যাওয়া থেকে তিনি বিরত হননি। মাটিতে রোদ নামার আগেই ফ্ল্যাটে ফিরে আসা, একটু বিশ্রাম, তারপর মিনিট ১৫ আসন। প্রতিদিন আসন করার সময় শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো জানিয়ে দেয়, আমরা ঠিক আছি, ঠিক আছি। আর সেটা জানতে পারলেই মন ভালো হয়ে যায়। তারপর স্নান, বেশ সময় নিয়ে আরাম করে। বিন্তি লেবু চা আর সেঁকা পাউরুটি এনে দেয় খবরের কাগজের সঙ্গে। সকাল ৮টা পর্যন্ত কুন্তী টেলিফোন ধরেন না। এই ফ্ল্যাটটিতে কুন্তীর সারা সময়ের সঙ্গে বিন্তি। মাত্র ১৭ বছর বয়সে বিন্তির ইউটেরাসে টিউমার হওয়ার জন্য ওটাকে বাদ দিতে হয়েছিল। এ জীবনে আর মা হতে পারবে না বলে ও বিয়ে করেনি। সঠিকভাবে বলতে গেলে কেউ বিয়ে করতে চায়নি। এ ব্যাপারে বিন্তিরও রাগঢাক নেই।
চেহারাপত্র ভালো বলে যেসব পুরুষ বিন্তির দিকে এগোয় তাদের সে সাপ বলে দেয় তার অঙ্গহানির কথা। বিন্তির এখন ধারণা পুরুষরা মেয়েদের কামনা করে শুধু সন্তানের বাবা হবে বলে। কুন্তির কাছ থেকে এই ব্যাপারটাকে ঘেন্না করতে শিখে গিয়েছে সে। তার শিক্ষায় এমন অনেক কিছু ব্যাপার ঢুকে গিয়েছে যে যার ফলে অন্য কারো বাড়িতে কাজ করা সম্ভব নয়। খাওয়া দাওয়ার ব্যাপারে এ বাড়িতে কাজের লোক কখনোই বঞ্চিত হয় না। কিন্তু কি খাওয়া দাওয়া? কুন্তি লাঞ্চ করেন অফিসে, বাড়ি থেকে ব্রেকফাস্ট খেয়ে ঠিক 9টায় বেরিয়ে যান। সেই ব্রেকফাস্টে থাকে একটা ডিমের পোচ আর 2টো ফল। লাঞ্চে একটা চিকেন স্টুই তার কাছে আসে। ছুটির দিনে 1 গ্রাস স্যালাড, 4 চামচ ভাত, 2 টুকরো মাছ অথবা মাংস এবং ফল। রাত্রে ফলটা বাদ যায়, বদলে আসে সেঁকা মাংস। এই খেয়ে খেয়ে বিন্তিরও অভ্যাস তৈরি হয়ে গেছে। কুন্তির কাছে সে জেনেছে বাঙালিরা অপ্রয়োজনে বেশি খায়। শরীরে যা প্রয়োজন তার বহু গুণ জিভের আরামের জন্য ভেতরে ঠেসে দেওয়া হয়। বিন্তি সেটা এখন ভালো করে বুঝে গেছে। এই ফ্ল্যাট বাড়ির অন্য যে কোনো কাজের লোকের চেয়ে তার ফিগার ঢের ঢের ভালো। কুন্তি বাড়িতে যখন থাকেন না তখন তার সময় চমৎকার কাটে টিভির সামনে বসে। কেবল সিনেমা তো আছেই, বিবিসি, স্টার টিভির খুঁটিনাটিও এখন তার মুখস্থ। আর এসব কারণেই ডায়মন্ড হারবারের গ্রামের বাড়িতে যেতে হলে দিনে দিনে ফিরে আসে সে। এই হলো কুন্তির সংসার। সারাদিন একরকম, সন্ধ্যের পর একটু আলাদা। অন্তত বিন্তির চোখে তো তাই। বাড়ি ফিরে স্নান সেরে 1 কাপ লেবু চা আর চিকেন স্যান্ডউইচ খেয়ে কুন্তি কোনোদিন টিভির সামনে বসলেন অথবা ম্যাগাজিনের পাতা উল্টালেন। বন্ধুরা কেউ এলে টেবিল সাজানো হয়। সেই রাতে শুয়ে পড়ে বিন্তি। দিদিমণির আড্ডা ভাঙতে কখনো 12টা অথবা কাছাকাছি। কেউ না এলে ঠিক 2 গ্লাস মদ্যপান করেন কুন্তি। বিন্তির প্রথম প্রথম পছন্দ হতো না, এখন আর কোনো প্রতিক্রিয়া হয় না। এক দুপুরে একলা বাড়িতে সে জিভে ঠেকে অবাক হয়েছিল, এমন বিশ্রী গন্ধওয়ালা জিনিস মানুষ কি করে আনন্দের সঙ্গে খায়। আজ সকাল থেকেই ইলশে গুড়ি বৃষ্টি। দিনটা ছুটির বলেই মনে আলস্য এলো। ব্যালকনির বেতের চেয়ারে বসে খবরের কাগজ নামিয়ে রেখে চোখ থেকে চশমা সরালেন কুন্তি। +1.5। সামনের আকাশে ময়লাটে মেঘের ভিড়। হঠাৎই নিজেকে নিঃসঙ্গ বলে মনে হতে লাগলো তার। পৃথিবীতে একটা কাছের মানুষ নেই যাকে বলা যায়, দেখো তো আমার পিঠে কি হয়েছে। বিন্তি আছে অবশ্য, কিন্তু এই একাকিত্ব বিন্তিকে দিয়ে পূর্ণ হবে না কোনো দিন। একজন পূর্ণ পুরুষের জন্য প্রচন্ড টান অনুভব করলেন তিনি। 22 বছর বয়সে মৃণালের সঙ্গে ভালোবাসা এবং বিয়ে। ভাব প্রবণতার বেলুনে সমস্ত পৃথিবী তখন আড়ালে। মা বাবা বাধা দেননি, বস্তুত ওরা কখনোই কুন্তির কোনো কাজে বাধা দেননি। কিন্তু 3 বছর যেতে না যেতেই মৃণালের চরিত্রের অনেক অসঙ্গতি তার কাছে অসহ্য হয়ে উঠল। ওর কোনো সমস্যা নিয়ে জানতে চাইলে বিরক্ত হয়ে বলতো, এসব তুমি বুঝবে না। মুখে না বললেও বুঝিয়ে দিত মহিলাদের সম্পর্কে তার ধারণা কি। তখন চাকরি করতেন না কুন্তি, আর না চাইলে টাকা দিত না মৃণাল। টাকার জন্য হাত পাততে পারতেন না কুন্তি।
মৃণালের কিছু বন্ধু বান্ধব এমন বোকা বোকা কথা বলতো যে প্রকাশ্যেই তাদের সমালোচনা করতেন তিনি। এইসব ব্যবধান বাড়তে বাড়তে একসময় বাক্যালাপ বন্ধ হয়, তারপর আলাদা হয়ে যাওয়া, শেষ পর্যন্ত ডিভোর্স। এখন এতদিন বাদে মৃণাল সম্পর্কে তার কোনো স্পষ্ট ভাবনা নেই, কিন্তু তার জীবনের প্রথম পুরুষ। শরীরের আনন্দ নিয়ে কথা উঠলেই তার মৃণালের কথা মনে পড়ে। 30-এ পৌঁছে রঙ্গন এলো। এতদিনে জীবন পাল্টে গিয়েছে অনেক। ছেলে বন্ধু ছিল কয়েকজন, কিন্তু রঙ্গন এসে সবাইকে আড়াল করে দিল। রঙ্গন কম কথা বলে এবং মেয়েদের স্বাধীনতায়ও হাত দেয় না। সে ব্যবসায়ী, বিদেশ থেকে মুদ্রা আসায় সরকারের প্রিয় পাত্র। সকালে ইচ্ছে হলে দুপুরেই দিল্লি হয়ে সিমলা চলে যেতে পারে। একটু আনপ্রেডিক্টেবল, কিন্তু রঙ্গনকে স্বামী হিসাবে পেয়ে ভালো লেগেছিল কুন্তির। মদ্যপানের অভ্যাসটা রঙ্গনের কাছ থেকেই পাওয়া। 5 স্টারের মেনু কার্ড যার মুখস্থ, সে এক রবিবার গাড়ি নিয়ে বেরিয়ে গেল বনগাঁর দিকে। ঝাঁ ঝাঁ রোদে গ্রামের একটা মেঠো দোকানে ভাত ডাল তরকারি খেলো শাল পাতায়। কুন্তিকেও খেতে হয়েছিল, বলা ঠিক হবে না, কুন্তি নিজেই খেয়েছিল। রঙ্গন বলেছিল, ইচ্ছে না হয় খেও না, গাড়িতে পার্ক স্ট্রিটের খাবার আছে। রঙ্গনকে রোমান্টিক বলা যায় যদি কেউ তার সঙ্গে জীবন যাপন করে, কিন্তু ক্লাবে পার্টিতে সে গম্ভীর উদাসী। বাড়িতে গেস্ট এলে কিছুক্ষণ বাদে হাই তুলে ঘুমোতে চলে যায়, আবার সকালে উঠেই পাসপোর্ট নিয়ে ভিসা করতে ছুটে যায় নায়াগ্রার রামধনু দেখবে বলে। রঙ্গন তাকে অনেক দিয়েছে, এই বিত্ত, কর্তৃত্ব, বিশাল ব্যবসা এবং জয়তীকে। 13 বছরের জয়তী শান্তিনিকেতনে পড়ছে। মায়ের চেহারা আর বাপের স্বভাব পেয়েছে। জয়তীর যখন 4 আর কুন্তির 36, তখন 38 বছরের রঙ্গন এক সকালবেলায় ঘুরে আসছে বলে বেরিয়ে গিয়েছিল এবং আর ফেরেনি। যাওয়ার সময় ওই পার্সটাও নিয়ে যায়নি। 7 লক্ষ টাকা যে আয়কর দেয় তার পরনে ছিল পাজামা এবং পাঞ্জাবি। যত রকমের খোঁজ খবর সম্ভব সব বিফলে গিয়েছে। পুলিশ শেষ পর্যন্ত হার মেনেছে। মানুষটা উধাও তো উধাও। কেন রঙ্গন এভাবে না জানিয়ে চলে গেল, তার উত্তর আজও পাননি কুন্তি। সত্যি কথাটা হলো, রঙ্গনের অভাব তাকে বিন্দুমাত্র বিচলিত করে না এখন। ব্যাপারটা মনে এলে জ্বালা আসে। কতখানি স্বার্থপর হলে মানুষ এইভাবে চলে যেতে পারে। তাকে তো বটেই, মেয়েটাকেও এক ফোঁটা গুরুত্ব দিতে চায়নি রঙ্গন। টেবিল, চেয়ার, খাট, ব্যাংক ব্যালেন্স, শেয়ার, ইউনিট ট্রাস্ট অথবা ব্যবসার মতো তাদেরও ফেলে যেতে পেরেছিল অনায়াসে। সবচেয়ে আফসোস হয় যখন মনে পড়ে চলে যাওয়ার ঠিক আগের রাত্রে চূড়ান্ত মদ্যপান করে শরীরের আনন্দ খুঁজতে চেয়েছিল রঙ্গন। ও ব্যাপারে সে কখনোই দক্ষ ছিল না। সেই রাত্রেও আলাদা কিছু হয়নি। আর পরদিন সকালে চা খেয়ে কাগজ পড়ে লোকটা চলে গেল। কেউ কেউ সন্দেহ করেছিল এর পেছনে কোনো অপরাধ চক্র আছে, কিন্তু সেটা প্রমাণিত হয়নি। কেউ বলেছে রঙ্গন সন্ন্যাসী হয়ে গেছে, সেটাও এক ধরনের সান্ত্বনা। কিন্তু রঙ্গনের কথা মনে এলে ও অপমান বোধ আসে। কুন্তি এটা এড়াতে পারেন না। 9টা বছর দেখতে দেখতে কেটে গেল।
মাঝে মাঝে একাকিত্ব প্রবল হলে বাঁধ ভাঙার বাসনা হয়। রঙ্গনের উধাও হওয়ার পরবর্তী পর্যায় নিয়ে আইনজ্ঞরা তাকে সুপরামর্শ দিয়েছিলেন। সেগুলো ঠিকঠাক মানতে গিয়ে তাকে সংযত থাকতেই হয়েছে। কুন্তী উঠলেন। তার মনে হচ্ছিল দিন গড়ালে মেঘের দুপুর এলে যন্ত্রণা তীব্রতর হবে। এই সময় কেউ যদি তাকে সঙ্গ দিত, কাকে বলা যায়? চোখের সামনে পরিচিত সুপুরুষদের মুখ ভাসল। এদের বেশিরভাগই বিবাহিত অথচ কুন্তী সম্পর্কে আগ্রহী। এদের কেউ কেউ বিদ্বান, স্মার্ট, অর্থবান, অথচ কুন্তীর সামনে এলেই মদনের মতো লেজ নাড়তে থাকে। বোকা বোকা স্বভাবের পুরুষদের তিনি দু চক্ষে দেখতে পারেন না। আবার কেউ কেউ অতিরিক্ত স্মার্ট, মেয়েদের সঙ্গ পাওয়ার জন্য শরীরে মেদ জমতে দেন না। এই ওপর চালক লোকগুলোর কাছে এলেই তার অ্যালার্জি হয়। ওদের ভেতরের ফাঁপা বেলুনটাতে পিন ফুটিয়ে দিতে ইচ্ছে হয়। তৃতীয় দলের পুরুষরা আসেন গম্ভীর মুখে, হ্যাঁ ছাড়া শব্দ বাড়ান না, যেন এই পৃথিবীর সব কিছু তারা জেনে বসে আছেন। এদের দেখলেই কেষ্ট বলে মনে হয়। আর 9 বছর ধরে এসব থকথকে কাদার মধ্যে পাকাল মাছ হয়ে বেঁচে থেকে তিনি যে বর্ম বানিয়ে ফেলেছিলেন, তা হুট করে আজ খুলে ফেলবেন কি করে? টেলিফোনটা বাজলো। বিনতি গিয়ে রিসিভার তুলল। কথাবার্তা বলে এসে জানালো, নাম বলল অনিমা। তোমার বন্ধু ছিল নাকি? অনিমা? কে অনিমা? হঠাৎ এক তরুণীর মুখ মনে এলো। ফর্সা, ঝকঝকে চোখে চশমা, ওদের ক্লাসে প্রথম হওয়া মেয়ে। অনিমা সেন। সেনই তো। সে এতদিন পর হঠাৎ। কুন্তী আবিষ্কার করলেন তার খুব ভালো লাগছে। দ্রুত এগিয়ে গিয়ে রিসিভার তুলে বললেন, কুন্তী বলছি। আমি ঠিক। ইচ্ছে করেই থামলেন তিনি। ওপারের কণ্ঠস্বর পরিষ্কার, কুন্তী, আমি অনিমা। আমরা একসঙ্গে পড়তাম প্রেসিডেন্সিতে। অনেককাল হয়ে গেল অবশ্য। চিনতে পারা যাচ্ছে কি? ও বাবা, তুমি? কুন্তী এবার বোঝালেন তিনি চিনেছেন। কি খবর বলো হঠাৎ? তেমন কিছু নয়। চৈতিকে মনে আছে? আমাদের সঙ্গে পড়তো। ইন্টার কলেজ ড্রামায় বেস্ট অ্যাক্ট্রেস হয়েছিল। হ্যাঁ, চৈতি বলেছিল তুমি নাকি এখন বিশাল ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ত্রী। ক্ষমতায় থাকলে চাও বা না চাও, লোকে তোমার নাম জানবেই। আমার এক দেওয়ার সাংবাদিক, তাকে বলতে সে তোমার অফিসের আর বাড়ির ফোন নাম্বার এনে দিল। ভদ্রলোকের নাম সর্বজিৎ সেন। কুন্তীর মনে পড়ল, খুব ঝকঝকে চেহারার, মধ্য 30-এর এক সাংবাদিক। অর্থনীতি নিয়ে ভালো কাজ করেছেন। কয়েকবার লোকটাকে দেখেছে সে, দেখা অব্দি। সাংবাদিকদের নিয়ে তার কোনো কালে বিন্দুমাত্র আগ্রহ ছিল না। সেই লোকটা অনিমার দেওর। তোমার দেওর দেখছি দারুণ করিতকর্মা। তা বলতে পারো। ওয়াশিংটনে একটা বড় কাজের অফার পেয়েছে, অথচ বলছে যাবে না। যা হোক, তুমি বিরক্ত হচ্ছ না তো? বিন্দুমাত্র না। কি করছো এখন? যা কপালে ছিল, ছাত্রী পড়াই আর সংসার চালাই। তোমার স্বামীর? ওটা এখন ইতিহাস। ঝটপট থামিয়ে দিলেন কুন্তী। ও, আসলে আমি একটা মেয়েকে নিয়ে সমস্যায় পড়েছি। মেয়ে? হ্যাঁ, বছর 30 বয়স হবে। বেশি পড়াশোনাও নেই, কিন্তু বেঁচে থাকার জন্য ওর চাকরি দরকার এখনই।
কলেজে পড়ালে চাকরি দেওয়ার ক্ষমতা থাকে না। তোমাকে যদি অনুরোধ করি তাহলে কি অন্যায় হবে? সঙ্গে সঙ্গে শিথিল হয়ে গেলেন কুন্তী। প্রয়োজন ছাড়া যে এই টেলিফোন নয় জানার সঙ্গে সঙ্গে উত্তেজনা শেষ হয়ে গেল। তিনি নিচু গলায় বললেন, আমার না বলা উচিত। চাকরি করার যোগ্যতা মেয়েটির আছে কিনা তাও যাচাই করার প্রয়োজন এই মুহূর্তে আমার নেই, কিন্তু তুমি বলেই সেটা বলতে বাধছে। অনেক ধন্যবাদ ভাই। ওকে কবে পাঠাবো? ঝুলিয়ে রেখে লাভ নেই। আজকের এই অলস দিনটার কিছু সময় না হয় অতীতের দায় মেটাতেই কাটুক। কুন্তী বললেন, আজই দুপুরে, বলে রিসিভার রেখে দিলেন। তার মন মেজাজ আরো খারাপ হয়ে যাচ্ছিল। 10টা নাগাদ দ্বিতীয় টেলিফোন এলো। কেমন আছো? কুন্তী কথা না বলে রিসিভার কানে ঠেকে চুপচাপ শুয়ে রইলেন। ওপাশে কিছুক্ষণ অপেক্ষা, তারপর দ্বিতীয় প্রশ্ন। কথা বলতে ইচ্ছে না করলে রিসিভার নামিয়ে রাখতে পারো। আমি ভাবতে চেষ্টা করছিলাম অজস্র কণ্ঠস্বর থেকে তোমারটা কত আলাদা। হ্যাঁ বলো। ভালো নেই, একদম ভালো নেই। কেন? উত্তরটা বোকার মতো শোনাবে। তোমার বউ কোথায়? পাশের ঘরে। ওকে নিয়ে চলে এসো এখানে। রিসিভার নামিয়ে রাখলেন কুন্তী এবং তারপরেই আবার ডায়াল করলেন। বেছে বেছে আরো 3 জন পুরুষকে আমন্ত্রণ জানালেন সস্ত্রীক তার ফ্ল্যাটে আসতে। শেষ পর্যন্ত আয়নার সামনে বসে বিন্তিকে ডাকলেন, আজ একটু বেহিসাবি হব, তুমি বাজারে যাও, ইলিশ মাছ নিয়ে এসো। ইলিশ? বিন্তির চোখ বড় হলো। এতদিনে সে জেনেছে ইলিশ শরীরের কিছুই উপকার করে না। তুমি ইলিশ খাবে? হ্যাঁ, একদিন না হয় খেলাম, অনেকটা আনবে, আরো 8 জন খাবে, মাথা পিছু 4-5 পিস, পেটে দেখে নেবে, আর খিচুড়ি বানাবে। খিচুড়ি? হাঁ হয়ে গেল বিন্তি এবং পরক্ষণে বলল, আমি খাবো না। কেন? এমনি, টাকা দেওয়াই থাকে। বিন্তি চলে গেলে নিজেকে সাজালেন কুন্তী। সাজতে বসলে তার মন ভালো হয়ে যায়, আজও হলো। বিন্তির কথা ভেবে তিনি হেসে ফেললেন। তার এই বেহিসাবি খাওয়াটা মেয়েটা মানতে পারছে না। একদিন তো। সাজ শেষ হয়ে গেলে সেলারে গেলেন তিনি। প্রচুর বিদেশি মদ থরে থরে সাজানো, ভদকাও আছে। দুপুরে ভদকা এবং বিয়ার। বিয়ারের বোতল আরো কয়েকটা আনানো উচিত। টাকা বের করে বাইরের ঘরে গিয়ে আব্দুলকে হুকুমটা দিয়ে দিলেন। আব্দুল রঙ্গনের আমলের কুক্কাম বেয়ারা, এখন বৃদ্ধ, কিন্তু মোগলাই রান্নার মাস্টার। কিন্তু এ বাড়িতে আজকাল ওকে রাঁধতে টানতে হয় না। 12টা নাগাদ অতিথিরা এসে গেল জোড়ায় জোড়ায়। দুপুর বলেই সবাই হালকা পোশাকে এসেছে। মহিলারা ফ্ল্যাটে ঢুকেই কুন্তীর প্রশংসায় ব্যস্ত হয়ে পড়লেন। সুন্দর, সুন্দর, সুন্দর। কুন্তী যেন 2 হাতে ফুল কুড়িয়ে নিচ্ছিলেন, অথচ মুখের নির্লিপ্তের হাসি ওদের সঙ্গে দূরত্ব তৈরি করছিল। ট্রলিতে ভদকা, বরফ জল এবং বোতলে বিয়ার। আব্দুল পরিবেশন করে যাচ্ছে। বিন্তি ফিরে এসেছে 2 জোড়া ইলিশ নিয়ে। বাইরে টিপটিপিয়ে বৃষ্টি চলছে। এই সময় অমিত জানতে চাইল, এই হঠাৎ আমন্ত্রণের কারণ জানা যাক। সোফায় বসা কুন্তী
দু হাতে গ্লাস, মুখের ওপরে তোলা, ঠোঁটে ঈষৎ কুঞ্চন। এখন নয়, আরো পরে, তোমাদের ফিরে যাওয়ার আগে। এসব আড্ডা জমে গেলে হোস্ট এবং গেস্টের আলাদা কোনো ভূমিকা থাকে না। কিছুক্ষণ পরেই কুন্তি আলাদা হয়ে যেতে পারলেন। ব্যালকনিতে দাঁড়িয়ে তিনি অতিথিদের দেখছেন। এই চারজন পুরুষই মোটামুটি সুন্দরী স্ত্রীর স্বামী, কিন্তু এরা এমন অনেক ইঙ্গিত দিয়েছেন যাতে স্পষ্ট তার সম্পর্কে আগ্রহ অসীম। সঙ্গে স্ত্রী নিয়ে এসে এরা পোষ মানা শেয়ালের মতো আচরণ করছে। অমিতকে তিনি স্বচ্ছন্দে বলে দিতে পারতেন, আজ সকাল থেকে নিজেকে খুব একা লাগছিল, পেনফুল একাকিত্ব। মনে হচ্ছিল একজন পুরুষ মানুষকে সঙ্গী হিসেবে দরকার। তোমাদের যে কোনো একজনকে একা ডাকলেই সেটা পেয়ে যেতাম, কিন্তু সেই পাওয়ায় চুরি চুরি অনুভূতি। তোমরা মদ্যপান করো, নেশা হোক, তারপর তোমাদের স্ত্রীর সামনে যদি উত্তরটা ছুঁড়ে দেই, তখন দেখতে হবে কি আচরণ করো। ওই দেখার জন্যে এই আমন্ত্রণ। দুপুর যখন মাঝপথে বিয়ার এবং ভদকা যখন অনেকটাই পেটে, তখন আব্দুল এসে জানালো একটি মেয়ে দেখা করতে এসেছে। আব্দুলের হাত থেকে কাগজটা নিয়ে কুন্তি তাতে অনিমার নাম পড়লেন। তাড়িয়ে দিতে গিয়েও পারলেন না। অতিথিদের কাছ থেকে কয়েক মিনিট সময় চেয়ে নিয়ে তিনি ড্রয়িং রুমে চলে গেলেন। একটি কালো রোগা মেয়ে ছাপা শাড়িতে শরীর জড়িয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার মুখে একটা মিষ্টি ছাপ ছাড়া হাতে নিঃসঙ্গ শাঁখা দেখতে পাওয়া গেল। কুন্তিকে দেখা মানে যে দেবী দর্শনের কাছাকাছি, তা ওর চাহনিতে বোঝা যাচ্ছিল। কুন্তি বললেন, ইয়েস। দিদি টেলিফোনে। কতদূর পড়েছ? স্কুল ফাইনাল। কি চাকরি করবে? যে কোনো চাকরি করতে গেলে যে যোগ্যতা দরকার তা তোমার আছে? মেয়েটি মাথা নিচু করল। টাইপ জানো? শর্ট হ্যান্ড? তাহলে কি জানো? মেয়েটি চোখ তুলল। লিখতে পারি। লিখতে পারো? কে লেখো? গল্প। মাই গড, তুমি গল্প লেখো নাকি? কুন্তি বিশ্বাস করতে পারছিলেন না। হ্যাঁ। কাগজে ছাপা হয়? মাথা নাড়ল মেয়েটি। না, ওরা ফেরত দেয়। কেন? জানি না, কেউ বলে না তো কি হয়েছে। অবশ্য দিদি বলেছেন। কি বলেছেন? আমি নাকি পুরনো দিনের মতো গল্প লিখি। আসলে আমার বাবার দোকানে যেসব বই ছিল তাই পড়ে শিখেছি তো। তবে এখন নতুন দিনের মতো লিখব। তোমার বাবার কিসের দোকান? বইয়ের? না, মুদির ছোট দোকান। কোথায়? বনগাঁয়। আচ্ছা, তোমার শ্বশুর বাড়ি কোথায়? মাথা নিচু করলো মেয়েটি। সোনারপুরে। সেখানেই থাকো? না, বনগাঁয়ে। কেন? চুপ করে রইল মেয়েটি। কুন্তি বিরক্ত হলো। দেখো, তোমাকে দেওয়ার মতো কোনো চাকরি হাতে নেই। তুমি তোমার দিদিকে কথা বলবে। আমি জানতাম, বিড়বিড় করলো মেয়েটি। তুমি জানতে কথা? হ্যাঁ, বড় লোকদের চরিত্র এমন হয়, গল্পে পড়েছি, লিখেছিও। কিন্তু বড় মহিলারা কিরকম হন তা জানতাম না। আপনি রাগ করবেন না, আমি আসি। দাঁড়াও, তোমার তো সাহস কম নয়। অনিমার সঙ্গে কি করে আলাপ? আমাদের গ্রামের এক মাসি ওর বাড়িতে কাজ করে। আমাদের গ্রামের সবাই জানে যে আমি লিখি। মাসি গিয়ে দিদিকে আমার কথা বলেছিল।
মেয়েটির গলার স্বরে চমৎকার দৃঢ়তা লক্ষ্য করলেন কুন্তী। জিজ্ঞাসা করলেন, তুমি কি বনগাঁ থেকে এখানে আসছো আজ? হ্যাঁ, দিদির বাড়িতে গিয়েছিলাম স্টেশনে নেমে। কখন বেরিয়েছো বাড়ি থেকে? ভোর 5টায়। কিছু খাওয়া হয়েছে? না। বসো, হুকুম করলেন কুন্তী। মেয়েটি সংকোচ নিয়ে বসল। পছন্দ করে বিয়ে করেছিলে? হ্যাঁ, না না, পছন্দ করার মতো কোনো ছেলে আমাদের গ্রামে ছিল না। বাবা সম্বন্ধ ঠিক করতেন, কিন্তু মেয়েটি থামল। আমি আমাকে দিয়েও একটি গল্প লিখেছি, জানেন? সেটা কি ছাপা হয়েছে? না। আমার হাতের লেখা ভালো, আপনি পড়বেন? না, আপনার সময়ই হবে না। তোমার কাছে গল্পটা আছে? মেয়েটি ব্যাগ খুলে ভাঁজ করা কাগজগুলি দিল। প্রথম পাতায় লেখা সবরীর প্রতীক্ষা, লেখিকা নমিতা দেবী। কুন্তী বিন্তিকে ডাকলেন, মেয়েটিকে কিছু খাবার দিতে বললেন, কিন্তু মেয়েটি মাথা নাড়ল। না দিদি, আমার হাতে সময় নেই, এমনিতেই বৃষ্টি পড়ছে, কখন বাড়ি পৌঁছাতে পারবো জানি না। আপনি এই ডাক টিকিটটা লাগানো খামটা রাখুন, পড়া হয়ে গেলে এই খামে লেখাটা ঢুকিয়ে পোস্ট বক্সে ফেলে দেবেন। হ্যাঁ। কুন্তী কিছু বলতে পারলেন না। মেয়েটি একটি স্ট্যাম্প লাগানো খাম টেবিলে রেখে তাকে নমস্কার করে যাওয়ার সময় বলল, দিদি, একটা কথা বলবো? বলো। আপনি না খুব সুন্দর, সিনেমার মতো সুন্দর। সিনেমায় নামেননি কেন? নামলে উঠতে পারতাম না তাই। মানে? তোমার দেরি হয়ে যাচ্ছে বললে না। মেয়েটি বুঝলো, বুঝে চলে গেল। হয়তো ওই লেখা ওই কয়েক পাতার গল্প পড়তেন না কুন্তী, কিন্তু গোল বাঁধালো অমিত। ঘরে ফেরা মাত্র বলে বসলো, কি ব্যাপার ভাই, আমাদের ঘরে বসিয়ে বাইরে কাকে সময় দিচ্ছিলে? মূল্যবান মানুষটি কে? কুন্তী না বললে সেটাই তার চরিত্রের সঙ্গে মানাতো, কিন্তু বললেন, তিনি এক লেখিকা। লেখিকা? কি নাম? নমিতা দেবী। ইন্দ্রজিৎ অবাক। নমিতা দেবী? নাম শুনিনি তো। আমি অবশ্য বাংলা সাহিত্যের খবর ঠিক রাখি না, তবে আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী নাম শুনেছি। শোভন বলল, ছেলেবেলায় মায়ের কাছে পত্রিকা দেখতাম, তখন দেবীদের লেখা ছাপা হতো। এই নমিতা দেবীর নাম তখন দেখেছি বলে মনে হচ্ছে ইন্দ্রজিৎ। কোথায় তিনি? চলে গেছেন, যাওয়ার আগে এই গল্প দিয়ে গেছেন, কুন্তী বললেন। সঙ্গে সঙ্গে হইচই পড়ে গেল। হয়তো ভদকা কিংবা বিয়ারের প্রভাব, অথবা আলোচনার নতুন কোনো বিষয় না থাকায় সবাই গল্প শুনতে চাইল, আর কুন্তীকেই সেটা পড়তে হবে। হেও এক মজা। কুন্তীর মনে হলো স্কুলের কোর্সে গোয়াজুয়েকের মতো ব্যাপারটা। সারা জীবন যা করব না তা একদিন টুক করে করে ফেলা। সস্তায় কেনা কাগজ, লাইন টানা, হাতের লেখা গোটা গোটা, বোঝাই যায় যত্ন করে লেখা হয়েছে। 8টি মানুষ কুন্তীর মুখের দিকে তাকিয়ে। কুন্তী পড়া শুরু করলেন। আমার নাম শকুন্তলা। সে যুগের নয়, এ যুগের। এরকম নাম কেন যে আমার রাখা হয়েছিল তা বাবা মাকে প্রশ্ন করেও জানতে পারিনি। 1 মিনিট, ইন্দ্রজিৎ বাধা দিল। ভদ্রমহিলার নাম নমিতা না? জয়ী বিরক্ত হলো। আহ, লেখিকা কি নিজের নামে নায়িকার নাম লিখবে? দেখো, পড়ার সময় কেউ কথা বলবে না। কুন্তী এগিয়ে দিলেন কাগজগুলো। জয়ী, তুমি পড়ো। জয়ী খুশি হলো। কুন্তী যেন রক্ষা পেলেন। আমরা খুব গরিব। আমার বাবা একটা সাধারণ দোকান চালান গ্রামে।
দিনে কিরকম বিক্রি হয় তা জানি না। আমি কোনো মতে 3rd ডিভিশনে স্কুল ফাইনাল পাশ করে বাড়িতে বসেছিলাম। তবে ঠিক বসে থাকা বললে যা বোঝায় তা নয়। আমি রোজ 4 পাতা লিখি। এটা আমার অনেক দিনের অভ্যেস। আমি যে গল্প লিখি তা অনেকেই জানে। এমনকি আমাদের সবচেয়ে বুড়ি মানদা ঠাকুমাও সেদিন বলেছিল তার গল্প আমাকে লিখতে হবে, কিন্তু তার আগে বুড়ি মরে গেল। আমি দেখতে ভালো নই, রোগা, কালো, স্বাস্থ্য টাস্থ্য নেই, তবে হাইট আছে 5 ফুট 3 ইঞ্চি। আমি দেয়ালে দাগ দিয়ে রেখেছি সংসারের কাজ পারি, তবে করতে ইচ্ছে করে না। বাবার দোকানে মাসিক পত্রিকাও বিক্রি হয়। কোনো মাসে সেটা না বিকলে আমি নিয়ে আসি, গোগ্রাসে পড়ি আর তার ঠিকানায় লেখা পাঠাই। এসব করতেও পয়সা লাগে। বাবা দিতে চান না বেশিরভাগ সময়। অমিত হাই তুলল, একটু বোরিং মনে হচ্ছে। জয় বলল, শাট আপ, কেমন সরল সরল কথাবার্তা, চুপ করে থাকো। আমার বোঝা বাবা নামাতে চাইল। পাত্রপক্ষ আসে, জিজ্ঞাসা করে এটা পারি ওটা পারি কিনা। আমি গান জানি না, সেলাই জানি না, রান্না একটু একটু জানি, আর জানি লিখতে। অনুরূপা দেবী না নিরুপমা দেবীর মতো শকুন্তলা দেবীরও একদিন নাম হবে বলে আমার বিশ্বাস। আর লিখতে জানি শুনলেই পাত্রপক্ষের মুখ কেমন হয়ে যেত। তারা অদ্ভুত চোখে তাকাতেন, ফিরে গিয়ে আর সাড়া দিতেন না। শেষ পর্যন্ত বাবা আমাকে শাসালেন, কাউকে বলা চলবে না আমি লিখি, যেন লিখতে পারাটা পাপ। বাঙালি মেয়ের যেমন অনেক কিছু করা পাপ, তেমনি লেখাও। আর এই করতে করতে সোনারপুরের হরিপদ বিশ্বাসের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। ছেলের বৌদি এসেছিল দেখতে, বিধবা বৌদি। বয়স 45 হবে শুনে মা বিশ্বাস করতে চায়নি। লম্বা চওড়া শরীর, একটুও টসকায়নি। আমার মা ওর চেয়ে বয়সে ছোট, কিন্তু বিশ্বাস হচ্ছিল না। ওর স্বামী মারা গেছেন 15 বছর বয়সে। 16তে শাশুড়ির ছেলে হয়। 1 বছরের ছেলেকে বিধবা বৌমার কাছে রেখে তারা গঙ্গাসাগর করতে গিয়েছিল, আর ফেরেননি। নৌকাডুবি হয়েছিল। সেই থেকেই নিয়ে 1 বছরের দেওরকে মানুষ করেছেন, বিয়ে থা করেননি। দেওরই ধ্যান জ্ঞান, বিষয় সম্পত্তি আছে। দেওরকে একটা স্টেশনারি দোকান করে দিয়েছেন। আমাকে খুঁটিয়ে দেখলেন, সংসারের কাজ পারে কিনা জিজ্ঞাসা করলেন। গান জানি না, সেলাই, নাচ জানি না, আঁকা, এসব প্রশ্ন না করে ফস করে জিজ্ঞাসা করলেন আমার ভেতরের জামার সাইজ কি। ভয়ে ভয়ে 32 বলতে তিনি মাকে বললেন, আপনার মেয়েকে আমার ভারী পছন্দ হয়েছে, ওকে যা করে নিয়ে যাব। বাবা যা পারলেন দিলেন। বর এলো বিয়ে করতে, স্বাস্থ্যবান যুবক, গায়ের রং কালো হলেও স্বভাব লাজুক। বাসর ঘরে একটিও কথা বলল না। সবাই যখন বিশ্রাম নিতে গেল তখন সাহস করে জিজ্ঞাসা করলাম, একটা কথা বলবো? তিনি বললেন, ইচ্ছে হলে বলো। আমি না লিখি, মানে গল্প টল্প, বিয়ের পর লিখলে আপত্তি আছে? তিনি অদ্ভুত চোখে আমার দিকে তাকালেন, তারপর বললেন, সারা দিন রাত বসে থাকতে হবে, ঘরে বসে যা ইচ্ছা করতে পারো, তবে মাসে 10 টাকার বেশি হাত খরচ পাবে না, এটাই মনে রেখো। সেই রাত্রে ওই অবধি। আমি আমার চেয়ে সুখী বোধহয় পৃথিবীতে কোনো মেয়েই ছিল না। 10 টাকায় যত কাগজ পাওয়া যাবে তা তো সারা মাসে লিখেও ফুরবে না। শ্বশুর বাড়িতে এলাম। শ্বশুর শাশুড়ি নেই, বৌদি সব।
ফুলশয্যার রাত্রে তিনি আমাকে বললেন, তোমাকে একটা কথা বলছি, হরিপদর শরীর ভালো নেই, ওকে বিরক্ত করো না। মেয়ে হয়ে মানে বুঝতে পারবো না তা কি করে হয়? রাত্রে তিনি যখন শুতে এলেন তখন জিজ্ঞাসা করলাম, শরীরে কি হয়েছে? কি হবে আবার, কিচ্ছু হয়নি, ঘুমাও। সকালে উঠেই তিনি বেরিয়ে যেতেন দোকানে। দুপুরে খেতে এলে বৌদি যত্ন করে তাকে খাওয়াতেন। খেয়ে দিয়ে আবার দোকানে ছোটা, ফিরতে ফিরতে রাত 10টা। তখন স্নান শেষ করে রাত্রের খাওয়া খেয়ে নিয়ে সিগারেট খেতে বাইরে যেতেন। ফিরতেন কখন টের পেতাম না। এত ঘুম পেত যে জেগে থাকতে পারতাম না। বিয়ে হলো, শ্বশুর বাড়িতে এলাম, কিন্তু যেসব ঘটনা এই সময় ঘটে তার কিছুই আমার ক্ষেত্রে ঘটল না। দিরাগমনে গ্রামে ফিরে গেলে বন্ধুরা জিজ্ঞাসা করলে কি জবাব দেব? এখন আমি সকালে উঠি, ঘর গোছাই, বৌদির নির্দেশে রান্না করি, তারপর সারা দুপুর লিখি আর লিখি। দুপুরের পর বৌদি সেজেগুজে বেরিয়ে যান, তখন একা। আর এই সময় পাশের বাড়ির বউটা আসে আমার কাছে। আমি লিখেছি দেখলে চোখ কপালে তুলি। আমারও বিরক্ত লাগলেও কিছু বলি না। বউটা নানান কথা জানতে চায়, স্বামী আমাকে কিরকম আদর করে তাও। ওসব ঘটনা ঘটেনি বলে দিলাম। শুনে মুখ গম্ভীর করে বলেছিল, জানতাম। এইসব চরিত্রের কথা আমি জানি, ঘর ভাঙাতে এদের জুড়ে নেই। বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র ওদের বর্ণনা করেছেন। কিন্তু সেই রাত্রে মনে হলো স্বামীকে জিজ্ঞাসা করা দরকার। তার সত্যি হয়তো অসুখ আছে। অসুখটা কি? অসুখ থাকলে কেউ অত পরিশ্রম করতে পারে? তাহলে বউটাও বা বলবে কেন? জানতাম। রাত্রে স্বামী এলেন, খাওয়া দাওয়া হলো। বৌদি তাকে জানিয়ে দিলেন নিয়ম মানতে আগামীকাল আমাকে নিয়ে বনগাঁয় যেতে হবে দিরাগমনে, তবে পৌঁছে দিয়ে ফিরে এলেই হবে, রাত কাটাতে হবে না। স্বামী কিছু বললেন না। স্বামী সিগারেট খেতে বাইরে গিয়েছেন। আমি আজ কিছুতেই ঘুমাবো না। আধ ঘন্টা 1 ঘন্টা চলে গেল, রাত বাড়ছে, সব চুপচাপ। এখনো তিনি ফিরছেন না কেন? শেষ পর্যন্ত ওকে খুঁজতে বাইরে বের হলাম। লম্বা বারান্দা, পরিষ্কার উঠোন, উঠোনে চাঁদের আলো। তিনি নেই কোথাও। উঠান পেরিয়ে দরজায় গেলাম। রাস্তা দেখা যাচ্ছে ছবির মতো। এরকম বর্ণনা আমার একটা গল্পে আছে। তাকে দেখতে পেলাম না। হঠাৎ আমার ভয় করতে লাগলো। কিছু হয়নি তো তার? মনে হলো বৌদিকে ব্যাপারটা জানাই, কিছু হলে তিনি আমাকে দুষবেন না জানানোর জন্য। বৌদির ঘরটা ওপাশে। দরজার সামনে দাঁড়িয়ে বুঝলাম ওটা ভেতর থেকে বন্ধ নয়। ঠেলতেই পাল্লা দুটো খুলে গেল, আর আমি যেন অন্ধ হয়ে গেলাম। এক ছুটে ফিরে এলাম নিজের ঘরে। বিছানায় উপুর হয়ে শুয়ে হাউ হাউ করে কেঁদে উঠলাম। তারপর একটু সামলে নিঃসাড় হয়ে পড়ে রইলাম। চোখের পাতায় দৃশ্যটা যেন এঁটে আছে। জানালা দিয়ে চাঁদের আলো পড়ছিল খাটে। বৌদি এবং আমার স্বামী পরস্পরকে সাপের মতো জড়িয়ে অদ্ভুত চাপা শব্দ করে যাচ্ছিলেন। মানুষ খুব যন্ত্রণা পেলে মুক্তির জন্য এমন শব্দ করতে পারে, কিন্তু আমার মনে হচ্ছিল ওই শব্দগুলো আমার বুকটাকে টুকরো টুকরো করে দিয়েছে। চোখ থেকে ঘুম উধাও, শরীর থেকে শক্তি। ওইভাবে পড়ে থাকতে থাকতে একসময় টের পেলাম পাশের বিছানায় স্বামী এসে শুয়ে পড়লেন। তারপর ভোর হলো। সারা রাত আমার ঘুম নেই। স্বামী জাগলেন এবং রোজকার মতো বেরিয়ে গেলেন।
আমি ঘর থেকে বের হচ্ছিলাম না, এমনকি কলতলাতেও নয়। বৌদি এলেন। তৈরি হয়ে নাও। আমি মাথা নিচু করলাম। তিনি কিছু ভাবলেন, তারপর এগিয়ে এসে খাটের পাশে দাঁড়ালেন। আমার ঘরে শব্দ না করে ঢুকে তুমি অন্যায় করেছ। আমি কথা বললাম না। তোমাকে একটা কথা বলি, অল্প বয়সে বিধবা হওয়ার পর অনেক প্রলোভন এসেছিল। শরীর আমার এমনিতেই পুরুষের মাথা ঘোরায়, কিন্তু আমি সংযত ছিলাম। কেউ আমার নামে কোনো দুর্নাম দিতে পারবে না। শরীরে ভরা যৌবন, অথচ ব্যবহার করতে পারছি না। এ যে কি যন্ত্রণা তা আমি জানি। তোমার স্বামী তখন ছোট, তাকে মানুষ করেছি দরদ দিয়ে। আমি খাওয়ালে খাওয়া, শোয়ালে শোয়া। আস্তে আস্তে সে বড় হচ্ছিল, কিন্তু আমাকে ছেড়ে শুতে চাইতো না। আমারও ভালো লাগতো। সেইভাবেই কাটিয়ে কখন একদিন আমার সংযমের বাঁধ ভেঙে গেল আমি নিজেই জানি না। তার কাছে আমি সব। মা বলো তো মা, সঙ্গিনী বলো তো সঙ্গিনী। আমার কাছে ও যা পেয়েছে তা পৃথিবীর কোনো মেয়ে ওকে দিতে পারবে না। তাহলে ওকে বিয়ে দিলেন কেন? না দিয়ে পারিনি, সত্যি বলতে কি আমি দিতে চাইনি, কিন্তু পাড়ার লোকজন যেন আমাদের সম্পর্ককে সন্দেহ করছে তা টের পেলাম। কিন্তু পাড়ার লোকজন যে আমাদের সম্পর্ককে সন্দেহ করছে তা টের পেলাম। আমার বয়সের সঙ্গে মানিয়ে যদি শরীর ভাঙতো, চুল পাকতো, তাহলে কেউ সন্দেহ করতো না। তাই ঠিক করলাম ওর বিয়ে দেব। বিয়ে দেব এমন মেয়ের সঙ্গে যার শরীরের আকর্ষণ নেই, যার কোনো গুণ নেই। অনেক খোঁজ করে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, এমনিতেই তোমার বিয়ে হতো না। এখন এখানে এসে ভালোই তো আছো। এইভাবেই সারা জীবন থাকতে পারবে যদি ইচ্ছা করো। আর কাল যা দেখেছো তা যদি কাউকে জানাও, তাহলে নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। উনি যখন এই কথাগুলো বলছিলেন, তখন আমি কেঁদে ভাসাচ্ছিলাম। কান্না ছাড়া তখন আমার কিছুই করার ছিল না। উনি আমার পাশে বসলেন। এত কান্নাকাটির কি হয়েছে? 16 থেকে 30 আমি বঞ্চিত ছিলাম, সেটা জানো? আর মেয়েদের ব্যাপারটা মেয়ে বলেই আমি জানি। সব মেয়ে এসবের জন্য কষ্ট পায় না। তোমার মতো রোগা ছেলে ছেলে মেয়ের তো কষ্ট হওয়ার কথাই নয়। তুমি এখানে থাকো, খাওয়া দাওয়া সাজগোজ সব করো, আমি আপত্তি করব না। তবে হ্যাঁ, তুমি নাকি কিসব লেখালেখি করো। এসব কথা লেখা চলবে না, বলে দিলাম। হুকুম হয়ে গেল। একটা লেখায় পড়েছিলাম, রাজা ইচ্ছে হলে লেখকের লেখা বন্ধ করে দিতে পারেন। লেখকের স্বাধীনতায় হস্তক্ষেপ করতেন। পরে সরকার সেই কাজ করেছেন, কিন্তু লেখকরা লেখা থামায়নি। মনে মনে স্থির করলাম আমিও হার মানব না। আমার স্বামী আমাকে বনগাঁতে পৌঁছাতে এলেন। সারা পথে একটা কথা নয়। রওনা হতে দেরি হওয়ায় আমরা পৌঁছেছিলাম প্রায় বিকেল বিকেল। বাবা মা জোর করে তাকে ফিরতে দিলেন না। তখনই বললেন রাত কাটিয়ে যেতে হবে। নিজেদের বাড়িতে এতকাল আমার আলাদা শোয়ার ঘর ছিল না। আজ রাত্রে সেই ব্যবস্থা হলো। রাত্রে তার পাশে বসে জিজ্ঞাসা করলাম আমি কি করব। তিনি ঘুমোবার চেষ্টা করেছিলেন। আমাকে জিজ্ঞাসা করে লাভ কি? আমাকে তোমার একটু পছন্দ হয়নি না? তিনি উত্তর দিলেন না। না দেওয়াটাই বড় উত্তর। পরদিন সকালেই ফিরে গেলেন কাজের চাপ দেখিয়ে। আমি থেকে গেলাম বাপের বাড়িতে। দিন গেল, মাসও। সোনারপুর থেকে কেউ আমাকে নিতে আসে না, এমনকি একটা চিঠিও নয়। মা আমাকে কারণ জিজ্ঞাসা করে। আমি ভয় পেতাম সত্যি কথা বলতে, কিন্তু জানি না বলে
আর কতদিন চাপা দিতে পারবো? শেষ পর্যন্ত বলতে হলো। মা পাথর হয়ে গেল। এ কি সম্ভব? মায়ের বয়সী মহিলার সঙ্গে, যার কাছে 1 মাস থেকে বড় হয়েছে, তার সঙ্গে শারীরিক সম্পর্ক? কিন্তু সত্যি যা, তা চিরকালই সত্যি, অথচ তার মধ্যেই আড়াল। মা বাবাকে এসব জানালেন না। আমাকে সঙ্গে নিয়ে বনগাঁ থেকে চলে গেলেন সোনারপুরে। পাড়ার সবাই দেখলো আমরা গেলাম এবং খানিক সময় বাদে ফিরে যাচ্ছিলাম। আমার চোখে জলও তারা দেখতে পেল। অতএব ওদের কৌতূহল হলো। একজন কারণ জিজ্ঞাসা করতেই মা তাদের বলল, মেয়ের বিয়ে দিয়েছিলাম, কিন্তু ধীরাগমনের সময় সেই যে মেয়েকে দিয়ে গেল হরিপদ, আর আনতে এলো না। অনেক অপেক্ষার পর নিজে নিয়ে এসেছিলাম মেয়েকে। মুখের উপর দরজা বন্ধ করে বলে দিল মেয়েকে নাকি তার পছন্দ হয়নি। সঙ্গে সঙ্গে জনতা গর্জে উঠল, আর আমরা সেখানে দাঁড়িয়ে হরিপদ এবং তার বৌদির কেচ্ছা কাহিনী শুনতে লাগলাম। প্রথম প্রথম গ্রামের লোক ভাবত মাতৃস্নেহ, তারপর কেউ না কেউ কিছু না কিছু দেখতে পেয়েছে। লোকের চোখ ঢাকার জন্য যে হরিপদর বিয়ে দেয়া হলো, সে কথা সবাই জানে। এমন অনাচার মেনে নেওয়া চলে না। বউ ফিরিয়ে নিতে হবে বলে পাড়ার লোক আমাদের সামনে রেখে চিৎকার করতে করতে চলল। আমার খুব লজ্জা করছিল, কিন্তু তখন আর কোনো উপায় ছিল না। তার বৌদিও নাকি বাড়িতে নেই। দরজায় আঘাত করছি সবাই। শেষ পর্যন্ত তিনি দরজা খুলে চিৎকার করলেন, আপনারা করছেন কি? আমাদের বিয়ের ব্যাপারটায় নাক গলাচ্ছেন কেন? মানুষ তখন খেপে গিয়েছে। তাকে দেখতে পেয়ে কিলচড় শুরু হয়ে গেল। আমি আর পারলাম না, আমার ভয় হচ্ছিল সবাই মিলে মারলে তিনি মরে যাবেন। আমি আমার রোগা শরীর নিয়ে ছুটে গেলাম তাকে আড়াল করতে। একটা লোক তাকে মারতে যাচ্ছে দেখে একটু ঠেলে সরিয়ে দিতে চাইলাম, দেখলাম সে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। স্বামী ভেতরে ঢুকে আবার দরজা বন্ধ করে দিলেন। শুনলাম লোকটার নাকি মৃগী রোগ আছে। সবাই মিলে ধরাধরি করে হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলো। আমি এবং মাও ওদের সঙ্গে গেলাম। লোকটাকে সুস্থ হতে দেখে ফিরে আসছি যখন, তখন একজন সেপাই এসে বলল, থানার বড়বাবু আমাদের ডাকছে। আমাকে আর আমার মাকে গেলাম। দারোগা বাবু জানালেন আমার স্বামী এসে ডায়েরি করেছে। আমি এবং আমার মা দলবল নিয়ে তাকে মারতে গিয়েছিলাম। তাকে ধাক্কা দিতে গিয়ে আরেকজনকে এমন আঘাত করেছি যে লোকটাকে হেলথ সেন্টারে নিয়ে যেতে হয়েছে। তার আরো অভিযোগ, স্ত্রী হিসেবে আমার অক্ষমতা জানার পরই নাকি আমি বাপের বাড়ি চলে যাই। তাছাড়া ওর কাছে আমার লেখা বেশ কিছু কাগজ আছে, যাতে প্রমাণ করা যেতে পারে যে আমার চরিত্র ভালো নয়। দারোগা বাবু হাসলেন, বললেন, সবই বুঝলাম, কিন্তু কাগজে কি লিখেছেন? গল্প? হ্যাঁ, আপনি গল্প লেখেন? হ্যাঁ। আরে বাস, ভাবা যায় না। দারোগা নাক চুলকে ফেললেন। ঠিক আছে, কোর্ট থেকে সমন গেলে হাজির হবেন। ব্যাস, হয়ে গেল। এরপর থেকে আমি বনগাঁয়ে, আমার বাপের বাড়িতে সংসারে কাজ করে দিই। 3টে ছাত্রী পড়াই আর দুপুরে গল্প লিখি। বাবার কাছে হাত পাততে হয় না। মুশকিল হলো আমার গল্পগুলো ঠিক কোনো কারণে ছাপা হচ্ছে না, তা বুঝতে পারছি না। হলে সোনারপুরে গিয়ে পত্রিকাটা দিয়ে আসতাম। আমার এখন ভালো লাগে না। 7 দিন যে মানুষটার পাশে শুয়েছিলাম, তিনি আমাকে খুব টানেন। মাঝে মাঝে নিজেকে বোঝাই, তিনি হয়তো তখন খুব ছোট ছিলেন, কিছু বুঝতেন না। বৌদির সঙ্গে ঘটনা ঘটে গিয়েছিল হঠাৎই।
যেমন ভাবে দুর্ঘটনা হয়, তারপর সেইটাই অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছি। মন মানতে চায়, কিন্তু তাতে আমার কি লাভ হচ্ছে? আমার এখন সোনারপুরে যেতে ইচ্ছে করে। ভাইরা বড় হচ্ছে, ওরা বুঝতে শিখেছে আমি এ বাড়িতে বাহুল্য, আমার এখানে থাকার কথা নয়। হঠাৎ আমার এক বান্ধবী আমাকে একটা সত্যি কথা বলল, ভগবান মানুষকে তৈরি করেছেন কতগুলো নিয়ম মেনে, শৈশব, বাল্যকাল, কৈশোর, যৌবন, প্রৌঢ়কাল এবং বার্ধক্য। কোনোটাতেই কেউ চিরদিন আটকে থাকতে পারে না, তাকে এগিয়ে যেতেই হয়। আমার স্বামীর বয়স এখন 30, তিনি 46। আর কতদিন? বড়জোর বছর 4। তারপর তার শরীর থেকে যৌবন উধাও হয়ে যাবেই। আর বাইরের যৌবন যদি বা থাকে, ভেতরের যৌবন শুকিয়ে কাঠ হয়ে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। তখন তার কোনো আকর্ষণ থাকবে না আমার স্বামীর কাছে। গন্ধ নেই, মধু নেই। ফুলের দিকে মানুষ কতবার তাকায়। 5 বছর পর আমার মাত্র 30 বছর হবে। কি বা এমন? তখন তিনি আমাকে নিশ্চয়ই গ্রহণ করবেন। আমি তাই মাসে একবার সোনারপুরে যাই, দূর থেকে বৌদিকে দেখে আসি। লোকে বলে এই বয়সে অসুখ বিসুখ হলেও মানুষের শরীর নষ্ট হয়ে যায়। এখনো পর্যন্ত তেমন লক্ষণ দেখতে পাচ্ছি না, তবু এটাই আমার একমাত্র আশা। আমি অপেক্ষা করব। জয়ী পড়া শেষ করলো, তারপর বলল ইম্পসিবল। অমিত জিজ্ঞাসা করলো, তার মানে? এই জন্যেই বাঙালি মেয়েরা এক্সপ্লয়েড হয়ে চলেছে। স্বামী আরেকজনের সঙ্গে ফুর্তি করেছে দিনের পর দিন, আমি অপেক্ষা করব তখন তিনি মুখ ফেরাবেন সেই আশা নেই। জয়ীর গলায় জ্বালা স্পষ্ট হলো। শোভন বলল, কিন্তু গল্পটা দাঁড়িয়ে গেছে। শুধু যৌবন দিয়ে অনন্তকাল কেউ কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারে না। উপলব্ধিটাই গল্পটার চমক। ওরা খিচুড়ি এবং ইলিশ খেলো। বিকেল নামতে যে যার বাড়ি ফিরে গেল ধন্যবাদ জানিয়ে। দেখা যাচ্ছিল গল্পটা কিছুই নয়, খুবই সাধারণ। ইত্যাদি বলার সত্ত্বেও খেতে বসেও এ নিয়ে কথা বলা বন্ধ করছে না। 1 মাসের শিশুকে মাতৃস্নেহে বড় করে কোনো মহিলা শেষ পর্যন্ত ওই সম্পর্কে যেতে পারেন কিনা তাও তর্কের বিষয়। কুন্তী কোনো কথা বলছিলেন না। একজন ঠাট্টা করে বলল, আহা বেচারা, লিজ টেলার যদি স্বামীর বৌদি হতো তাহলে ওকে 15 বছর অপেক্ষা করতে হতো কম করেও, ততদিনে মেয়েটা বুড়ি হয়ে যেত। বাড়িটা এখন ফাঁকা। ব্যালকনিতে চুপচাপ বসেছিলেন কুন্তী। ঘোলাটে মেঘগুলো ব্লটিং এর মতো সমস্ত আলো দ্রুত শুষে নিচ্ছে। সন্ধে হয়ে এলো বলি। ওপাশের একটা ঘরে টিভি চলছে। দর্শক বিনতি এবং আব্দুল। শব্দ বাইরে বেরোচ্ছে না। কি একটা সিনেমা চলছে সেখানে। গল্পটাকে কিছুতেই ঝেড়ে ফেলতে পারছিলেন না কুন্তী। বাঙালি মেয়েদের যে বয়সে ওই পর্বটিকে ছেড়ে আসতে হয়, তার ক্ষেত্রে একটু আগেই যেন এসে গিয়েছে। ডক্টর দত্ত বলেছেন, এটা জীবনের খুবই স্বাভাবিক ব্যাপার, একটু মাথা ঘামাবেন না। শরীর নিয়ে চিন্তা করা বোকামি, আসলে মন তাজা রাখাই প্রয়োজন। শুনতে খারাপ লাগে না এইসব উপদেশ, শুনলে স্বস্তি হয় বলেই খারাপ লাগে না। কিন্তু ওই যে মেয়েটি লিখেছে, গন্ধ নেই, মধু নেই এমন ফুলের কথা, এখনো এই সময়ে তিনি যখন একাকী তখনই এমন কোনো পুরুষের সঙ্গ কামনা করেন যে বোকা বোকা নয়, যে স্মার্ট সাজার কোনো চেষ্টা করে না অথবা যোদ্ধা হওয়ার ভান করে না।
এই যে কামনা, তা তার বুকের ভেতর থেকে উঠে আসে, তার শরীরের সবকিছু মন্থন করে নিঃশ্বাসের মতো আন্তরিক হয়ে ওঠে। রঙ্গন চলে যাওয়ার পর বেশ কিছুকাল থিতিয়েছিল এসব ভাবনা, এখন একটু একটু করে প্রবল হচ্ছে। শেষ ঘন্টায় বেজে যাওয়ার পর লোকে যেমন হুড়মুড়িয়ে ট্রেনের কামরায় উঠে পড়ে, ঠিক তেমন শেষ ঘন্টা, তার শেষ ঘন্টা বেজে গেছে। ধড়মড়িয়ে উঠে বসলেন কুন্তী। ও অসম্ভব, এই তো ভর দুপুরে বাড়ি এসে ভদকা খাওয়ার আগেই মানুষগুলো তার রূপের কত প্রশংসা করে গেল। অফিসে যখন ঢোকেন তখন কর্মচারীদের মুখে যে স্তাবক দৃষ্টি থাকে, তা তার অদেখা নয়। ম্যাডাম শব্দটা উচ্চারণ করার সময় তারা এক একজন চকোলেট হয়ে যায়। সেদিন রবীন্দ্র সদনে গিয়েছিলেন বিশেষ আমন্ত্রণ পেয়ে। একটি বছর 25-এর ছেলে এগিয়ে এসেছিল। আপনার সঙ্গে আলাপ করতে পারি? কুন্তীর কপালে ভাঁজ পড়েছিল। কেন? আপনার মতো কাউকে কখনো দেখিনি। সরি, আমার বাজে কথা বলার সময় নেই। কুন্তী পাশ কাটিয়েছিলেন অবহেলায়, কিন্তু তার ভালো লেগেছিল। আর এসব শেষ ঘন্টা বেজে গেলে কারো জীবনে ঘটে? পৃথিবীতে এমন মেয়ে অনেক আছে যাকে কখনো কোনো পুরুষ প্রস্তাব দেয়নি, যেমন ওই মেয়েটি। কি নাম যেন? হ্যাঁ, নমিতা। চেহারার মতো সাদা সাপটা নাম। কুন্তী কলকাতার দিকে তাকালেন। ঝাপসা জলের মধ্যে আলোর বিন্দু ফুটে উঠেছে। কলকাতায় সন্ধ্যা নেমেছে বর্ষা জড়িয়ে। দিন শেষ হলো, একটা গোটা দিন। কুন্তী ধীরে ধীরে শোয়ার ঘরে চলে এলেন। দেয়াল জোড়া আয়নায় এখন তিনি মিষ্টি, অহংকারী। দূর, কি কি বললো তা নিয়ে মাথা ঘামিয়ে কি লাভ, বরং স্নান করা যাক। শাওয়ারের নিচে দাঁড়িয়ে অবিরত ভিজে চলেছেন তিনি। আজকের দিনটা অবহেলায় কাটলো, শরীরটার দৈনন্দিন পরিচর্যাও হলো না। একটু আলস্য ঘন দিন। আগে মন্দ লাগতো না, এখন অস্বস্তি হয়। এই বুঝি ফাঁক গলে শনি ঢুকে পড়ল। ছেলেবেলায় একটা গল্পে পড়েছিলেন তিনি, কোনো এক রাজা নাকি অত্যন্ত নিয়মনিষ্ঠ ছিলেন। তাকে কিছুতেই বাগ মানাতে পারছিলেন না শনিদেব। কোথাও তার বিচ্যুতি নেই, কিন্তু একদিন বাইরে থেকে ঘুরে এসে রাজা যখন তার পা ধুচ্ছিলেন, তখন গোড়ালির কাছে জল পৌঁছায়নি অন্যমনস্কতার কারণে। ব্যাস, সঙ্গে সঙ্গে শনিদেব সেইখান দিয়ে রাজার শরীরে প্রবেশ করে ধ্বংস ডেকে আনলেন। এমন যেন না হয়, এমনটা হতে দেবেন না কুন্তী। স্নান সেরে বড় তোয়ালেতে শরীর মুছতে মুছতে আয়নায় নিজেকে দেখলেন। না, কপালে ভাঁজ পড়েনি, চোখের তলায় একটু ঢেউ নেই, হাসলে গালে কুঞ্চন ওঠে না, চামড়া কি টান টান, গলায় একটু, না, এ তার চোখের ভুল। গতকাল যখন ছিল না, আজ কোত্থেকে আসছে? মুখ উঁচু করতেই সন্দেহটা মিলিয়ে গেল। কাঁধ থেকে কনুই দুটো এখনো সতেজ, এবং নিজের বক্ষদেশ দেখতে গেলেই মৃণালের উপর তার খুব রাগ হয়। প্রথম যৌবনে মৃণাল যথেচ্ছাচার যদি না করত, তাহলে এখনো ঈশ্বরী ঈর্ষিতা হতেন। সেই সময় তিনি বোঝেননি, মেয়েরা ভালোবাসলে যেমন কিছুই বুঝতে পারে না অথবা চায় না। সঙ্গে সঙ্গে গল্পটার কথা মনে এলো। নমিতা অথবা শকুন্তলার স্বামীর বৌদি মেয়ে দেখতে গিয়ে প্রশ্ন করেছিলেন, ভেতরের জামার মাপ কত? বেচারা, কি অপমানকর প্রশ্ন! হঠাৎ ভদ্র মহিলাকে দেখতে ইচ্ছে করলো কুন্তীর। 50-এর কাছে পৌঁছেও যিনি 30-কে শাসনে রেখেছেন, সেই মহিলা নিশ্চয়ই তার মতো এমন বিত্তে নেই।
হাত বাড়ালেই সমস্ত পৃথিবীকে পান না। তার কৌশল কি? সারা শরীর ঢাকা আলখাল্লা পরে শোয়ার ঘরে পৌঁছাতেই টেলিফোন বেজে উঠল। কুন্তী রিসিভার তুললেন না। বাজনা থামতেই বুঝলেন বিনতি ধরেছে ও ঘরে। একটু বাদেই সে এলো। অনিমা দেবী, কি বলবো? মাথা নেড়ে ধরবেন বললেন কুন্তী। রিসিভারটা তুললেন। হ্যালো। বিরক্ত করছি? খুব ব্যস্ত? না, বলো। তোমাকে যে মেয়েটির কথা বলেছিলাম সে কি দেখা করেছে আজ? এসেছিল। কখন? দুপুরে। তারপর মানে কখন গেল? কেন বলো তো? আর বলো না। ওর খোঁজে বনগা মানে যেখানে ও থাকে সেখান থেকে ওর বাবা এসেছেন আমার কাছে। মেয়েকে নিয়ে এখনই সোনারপুরে যাবেন, অথচ কথা ছিল ও তোমার ওখান থেকে আমার কাছে ফিরে আসবে। তাহলে বনগাঁই ফিরে গেছে মনে হচ্ছে। এখন এরা যে কি করবে। অনিমা যেন সত্যি বিব্রত। কুন্তীর খেয়াল হলো সোনারপুরে যাবে কেন? ওর লেখা একটা গল্প দিয়ে গেছে আমায়, সেটা পড়ে তো মনে হয় না যাওয়া উচিত। আর শোনো, এই মেয়েকে দেওয়ার মতো কোনো চাকরি আমার হাতে নেই, তুমি কিছু মনে করো না। ও ব্যাড লাক। তোমাকে বিরক্ত করছি বলে খারাপ লাগছে। মেয়েটার কপালটাই মন্দ। ওর বাবা এসেছেন স্বামীর শেষকৃত্যে নিয়ে যেতে। হোয়াট? চিৎকার করে উঠলেন কুন্তী। আজ দুপুরেই ওরা খবর পেয়েছেন লোকটা নাকি ভোরে আত্মহত্যা করেছে, গলায় দড়ি দিয়ে। শেষকৃত্যে না গেলে সম্পত্তির ভাগ থেকে হয়তো বঞ্চিত হতে পারে, কিন্তু লোকটা আত্মহত্যা করতে গেল কেন আমি জানি না। আচ্ছা, রাখছি। রিসিভার রেখে ধূপ করে বিছানায় বসে পড়লেন কুন্তী। তার ভিজে চুল এখন তোয়ালেতে জড়ানো। হঠাৎই সেই তোয়ালার হিম তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছিল। মেয়েটা এখন কার জন্য, কিসের জন্য অপেক্ষা করবে? যার সময় গেলে সে জিতে যাবে বলে ভেবেছিল, তার তো আজ ভোরেই সময় চলে গেল। কিন্তু ওর তো জেতা হলো না। এখন সে মহিলা যাকে দেখতে ইচ্ছে করছিল একটু আগে, হঠাৎ যেন অনেক অন্ধকারে চলে গেলেন। আশ্চর্য, এদের কাউকে তিনি চিনেন না। কুন্তী উঠে দাঁড়ালেন। হঠাৎই সমস্ত শরীর যেন নির্জল বলে মনে হচ্ছিল তার। জিভ, গলা, পেট, সর্বাঙ্গ। জল মানে চলাচল, জল মানে সরস। অনেক দূরের মহাকাশে যেসব গ্রহ জলহীন হয়ে ঘুরে বেড়ায় তারা হিংসুটে চোখে পৃথিবীর দিকে তাকিয়ে থাকে, তৃষ্ণায় বুক জ্বলে জ্বলে খাক। কুন্তী প্রচন্ড শক্তিতে বোতামে চাপ দিলেন। বিশাল ফ্ল্যাট কাঁপিয়ে বেল বাজছে। বিনতি ছুটে এলো দরজায়। কুন্তী বলতে পারলেন, জল দাও। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।